উচ্চ মাধ্যমিক ফিনান্স প্রথম পত্রের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় অর্থায়নের সূচনা, ফিনান্স প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা এবং অর্থায়নের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। আজকে আমরা অর্থায়নের প্রথম অধ্যায় অর্থাৎ অর্থায়নের সূচনা অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয় দুইটি: অর্থায়নের সূচনা বা অর্থায়ন কাকে বলে এবং অর্থায়নের ক্রমবিকাশ। তাহলে চলো বন্ধুরা শুরু করি। বন্ধুরা, এই অধ্যায়ে আমরা জানব অর্থায়নের ধারণা সম্পর্কে, অর্থাৎ অর্থায়নের সংজ্ঞা দেওয়ার আগে প্রথমে আমরা ছোট্ট একটা সংজ্ঞা দিই। প্রথমে ছোট্ট একটা সংজ্ঞা দিয়ে শুরু করি। সেটা বিখ্যাত লেখক আই এম পান্ডে সংজ্ঞাটি দিয়েছেন। তার ভাষ্যমতে, ফিনান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি, অর্থাৎ অর্থ ব্যবস্থাপনার কলা কৌশলকে অর্থায়ন বলে। এই বিষয়টিকে আমরা একটু বিশদভাবে আলোচনা যদি করি তাহলে বিষয়টি আমরা ভালোভাবে আয়ত্তে নিতে পারি। এখানে তিনি বলার চেষ্টা করেছেন যে যেখানেই অর্থ আছে সেখানেই অর্থায়নের বিষয়টি জড়িত। আমরা আই এম পান্ডের এই সংজ্ঞাটা একটুখানি যদি বড় করে বলি তাহলে সংজ্ঞাটি দাঁড়ায় এমন। সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোনো উদ্দেশ্য অর্জনের জন্য অর্থের পরিকল্পনা, অর্থের উৎস শনাক্তকরণ, উৎসসমূহ মূল্যায়ন, সর্বাপেক্ষা সহজ উৎস হতে অর্থ সংগ্রহ এবং অর্থ ব্যবহারের মাধ্যমে উদ্দেশ্য অর্জন করার প্রক্রিয়াকেই অর্থায়ন বলে। আমরা এই সংজ্ঞাটিকে একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। আমরা এই সংজ্ঞার প্রথমে বলেছিলাম কোনো উদ্দেশ্য অর্জনের জন্য অর্থের পরিকল্পনা। একটা উদাহরণ টেনে নিয়ে আসি। ধরি তুমি একটা সাইকেল ক্রয় করতে চাও। সাইকেলটার ক্রয় মূল্য 10,000 টাকা। তোমার কাছে 5,000 টাকা আছে, তোমার কাছে 5,000 টাকা কম আছে। এই যে চিন্তাভাবনাগুলি তুমি করলা, এটা হচ্ছে কোনো উদ্দেশ্য অর্জনের জন্য প্রথম যে কাজটা তুমি করলা। উদ্দেশ্য হচ্ছে এখানে সাইকেল ক্রয়। অর্থের পরিকল্পনা হচ্ছে তোমার যে 5,000 টাকা আছে এবং অতিরিক্ত 5,000 টাকা লাগবে, এটাকে আমরা বলছি অর্থের পরিকল্পনা। এরপর আমরা বলেছিলাম উৎস শনাক্তকরণ। তুমি এই টাকার জন্য তোমার বাবা, তোমার মা এবং তোমার ভাইয়ের কাছে বললে, তার মানে এই তিনজন তোমাকে এই টাকাটা দিতে পারে। তার মানে তুমি তোমার অর্থের জন্য কিছুটা শনাক্ত করে ফেললে। এরপর এটা তুমি এই তিনজনকে ফাইন্ড আউট করার পরে তুমি চিন্তা করলে আসলে কে তোমাকে টাকাটা দিতে পারে। তার মানে তুমি উৎসগুলো শনাক্ত করার পরে তুমি উৎসগুলোকে মূল্যায়ন করলে এবং মূল্যায়ন করার পর তুমি দেখলা শুধুমাত্র তোমার মার কাছ থেকে এই টাকাটা খুব সহজে সংগ্রহ করতে পারবে। অর্থাৎ মূল্যায়িত উৎস হতে সবচেয়ে সহজ উৎস শনাক্ত করা এবং ওই উৎস থেকে অর্থ সংগ্রহ করা মানে মার কাছ থেকে তুমি অর্থটা নিলে, নেওয়ার পরে
তুমি বাজারে গিয়ে তোমার সেই সাইকেলটা ক্রয়ের মাধ্যমে তোমার উদ্দেশ্য অর্জন করলে। এই টোটাল প্রক্রিয়াটিকেই আমরা এক কথাই বলি হচ্ছে অর্থায়ন। অনেকে আমরা বলি অর্থ সংগ্রহ মানে অর্থায়ন, ধারণাটি ভুল। এই টোটাল অর্থের পরিকল্পনা থেকে উচ্চ শনাক্তকরণ, উচ্চ মূল্যায়ন, সর্বসহযোগিতায় অর্থ সংগ্রহ এবং ব্যবহারের মাধ্যমে উদ্দেশ্য অর্জন করার প্রক্রিয়া পর্যন্ত যাবতীয় যে কাজগুলি আমরা করি সবগুলিকেই আমরা এক কথায় বলি অর্থায়ন। এবার আমরা দেখি অর্থায়নের ক্রমবিকাশ। অর্থায়নের ক্রমবিকাশে দেখা যাচ্ছে যে মানব সভ্যতা বিকাশের প্রাথমিক স্তরে দ্রব্য বিনিময় পদ্ধতি চালু ছিল। মূলত দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করতে গিয়েই অর্থের সূচনা হয়। অর্থনৈতিক ক্রমবিকাশের সাথে সাথে উৎপাদন প্রক্রিয়ায় শ্রম বিভাগের সূচনা ঘটে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে প্রযুক্তির উন্নয়ন ও উৎপাদন কৌশল শিল্প উন্নয়নের ক্ষেত্রে বিপ্লবাত্মক পরিবর্তন সূচনা করে, যা শিল্প বিপ্লব নামে পরিচিত। ব্যবসা বাণিজ্য ও প্রযুক্তির উন্নয়নের সাথে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা ও ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়ন আলাদা বিষয় হিসেবে স্বীকৃতি লাভ করে। এক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন প্রখ্যাত লেখক থমাস এল গ্রিন, যিনি কর্পোরেশন ফিনান্স, এ স্টাডি অফ দ্য প্রিন্সিপালস অ্যান্ড মেথডস গ্রন্থটি 1897 সালে প্রকাশ করেন। সনাতন বা গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী মূলত হিসাবরক্ষণ ও তা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল। মানে গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী মূলত হিসাবরক্ষণ ও তা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাছাড়া প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য বিভিন্ন প্রতিবেদন তৈরি করা এবং নগদ অর্থের ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি যেন তার প্রদেয় বিল ঠিক সময়ে পরিশোধ করতে পারে, তা অর্থায়নের ক্রমবিকাশের ধারায় অর্থায়নের কাজ হিসেবে অন্তর্ভুক্ত হয়। বস্তুত সভ্যতা বিকাশের সাথে সাথে অর্থায়ন বিষয়ক ধারণা ও কার্যাবলী পরিবর্তিত হয়েছে। এবার দেখি 1920-এর দশকে 1890 সাল থেকে 1905 সাল যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণ ব্যাপকভাবে শুরু হয়। যুক্তরাষ্ট্রে যতগুলো কোম্পানি ছিল ওই কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণ ব্যাপকভাবে শুরু হয়। একই জাতীয় পণ্য উৎপাদনকারী ছোট ছোট প্রতিষ্ঠানগুলো একীভূত হয়ে কোম্পানির সাথে একীভূত হয়। এই একত্রীকরণের উদ্দেশ্য ছিল উৎপাদনের স্থায়ী খরচ কমিয়ে বাজারে শক্ত অবস্থান তৈরি করা। মানে এই একত্রীকরণের উদ্দেশ্য ছিল একটাই, মানে তারা খরচ কমাবে, স্থায়ী খরচ কমিয়ে বাজারে শক্ত অবস্থান তৈরি করা। 1901 সালে ইউএস স্টিল কোম্পানি গঠিত হয়। যখন গঠিত হয় এবং তৎকালীন যুক্তরাষ্ট্রের বাজারে মোট স্টিল উৎপাদনের 67% নিয়ন্ত্রণ করে। ওই সময় আরও 307টি একত্রীকৃত কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে কার্যক্রম পরিচালনা করছিল।
ইউএস স্টিল কোম্পানি ছাড়াও একত্রীকৃত কোম্পানির মধ্যে ইউএস স্টিল কোম্পানি ছাড়াও একত্রীকৃত কোম্পানির মধ্যে ডিউপন্ট কোম্পানি, জেনারেল ইলেকট্রিক কোম্পানি ওই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের শক্ত অবস্থান তৈরি করেছিল। আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে কোন কোম্পানির সাথে কোন কোম্পানি একত্রিত করলে, মানে আর্থিক বিবরণীর বিশ্লেষণের মাধ্যমে কোন কোম্পানির সাথে কোন কোম্পানির একত্রীকরণ করলে প্রতিষ্ঠান লাভজনক হবে, কোন কোম্পানির সাথে কোন কোম্পানির একত্রিত করলে প্রতিষ্ঠান লাভজনক হবে, এই বিশ্লেষণের মাধ্যমে কোন কোম্পানির সাথে কোন কোম্পানির একত্রিত করলে প্রতিষ্ঠান লাভজনক হবে এই বিষয়ে দিক নির্দেশনা দিতে আর্থিক ব্যবস্থাপকদেরকে দায়িত্ব পালন করতে হয়। ওই সময়ে আর্থিক ব্যবস্থাপকদের কোম্পানিগুলোর একত্রীকরণে বড় অঙ্কের অর্থ সংস্থান ও আর্থিক বিবরণী তৈরির দায়িত্ব পালন করতে হয়। এবার দেখি 1920-এর দশক। 1920-এর দশকে অনেক নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। আবার অনেক কোম্পানির পণ্যের বিক্রয় সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায়, বা নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, আবার অনেক কোম্পানির পণ্যের বিক্রয় সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায়। কেমিক্যাল, তারপরে অটোমোবাইল এবং স্টিল শিল্প কোম্পানির পণ্যের ব্যাপক প্রসারের জন্য বিজ্ঞাপন ব্যয় অনেক বেড়ে যায়। ওই সময়ে অনেক কোম্পানির ক্ষেত্রে বাজারজাতকরণ প্রণালীকে কাজে লাগানোর জন্য একত্রীকরণ লক্ষ্য করা যায়। মানে বাজারজাতকরণ প্রণালীকে কাজে লাগানোর জন্য একত্রীকরণ লক্ষ্য করা যায়। তখন এ সকল কোম্পানির মুনাফার পরিমাণ অনেক বেশি ছিল, কিন্তু 1920 এবং 1921 সময়ে পণ্যের মূল্য অনেক বেশি পড়ে যায়। ওই সময়ে আর্থিক ব্যবস্থাপকদেরকে কোম্পানির আর্থিক কাঠামো এবং তারল্য ব্যবস্থাপনার দিকে বেশি গুরুত্ব প্রদান করতে হয়। এবার দেখি 1930-এর দশক। 1929 সালের 29শে অক্টোবর তারিখে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, যা ব্ল্যাক টুয়েসডে নামে পরিচিত। 30-এর দশকে যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয়। কোম্পানির শেয়ারের মূল্য ইউএস স্টিল কোম্পানির শেয়ারের মূল্য $262 হতে কমে মাত্র $21 উপনীত হয়। এছাড়াও জেনারেল মোটরস এর শেয়ার মূল্য $92 থেকে মাত্র $7 নেমে যায়। প্রায় 9,000 ব্যাংক দেউলিয়া হয়ে যায়। যুক্তরাষ্ট্রে শিল্পের উৎপাদন 46% কমে যায়। 1930-এর দশকে যুক্তরাষ্ট্রে শিল্পের উৎপাদন 46% কমে যায়। 1929 থেকে 1932 সালের মধ্যে বেকারত্বের হার 3.2% থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 25%-এ, মানে বেকারত্ব হয় 25%। আগের দশকে একীভূত অনেক কোম্পানি দেউলিয়া হয়ে যায়। এমন অবস্থায় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে কিভাবে দেউলিয়া হতে রক্ষা করা যায় এই ব্যাপারে আর্থিক ব্যবস্থাপকদেরকে বিশেষ দায়িত্ব পালন করতে হয়। এজন্য দুর্বল আর্থিক কাঠামো এবং অধিক পরিমাণ ঋণ মূলধন ব্যবহারকে চিহ্নিত করা হয়। দুর্বল কাঠামো এবং অধিক পরিমাণ যারা ঋণ নিয়েছে ঋণ মূলধন ব্যবহারকে চিহ্নিত করা হয়। বিশেষ করে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়। এ সময় সিকিউরিটিজ ইস্যু এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে তদারকি বাড়ানো হয়। শেয়ার বাজার নিয়ন্ত্রণের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1933 সালে পাশ হয়। এবার দেখি 1940-এর দশক। 1940-এর দশকে 1939 সালে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং শেষ হয় 1945 সালে। এ সময় অনেক কোম্পানি প্রতিরক্ষা শিল্পের জন্য মানে এ সময় অনেক কোম্পানি প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় জিনিসের উৎপাদন শুরু করে। প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় সকল উৎপাদনের প্রস্তুতির জন্য প্রচুর পরিমাণ প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় সকল উপাদান প্রস্তুতির জন্য প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে ওই শিল্পের প্লট স্থাপন এবং মূলধন ব্যবস্থাপনা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে আর্থিক ব্যবস্থাপকদের স্বাভাবিক অবস্থায় যেসব কোম্পানি বিভিন্ন পণ্যদ্রব্য উৎপাদন করত, সেসব কোম্পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থ কীভাবে সংগ্রহ করা হবে সে দায়িত্ব পালন করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে আর্থিক ব্যবস্থাপকদের স্বাভাবিক অবস্থায় যেসব কোম্পানি বিভিন্ন পণ্যদ্রব্য উৎপাদন করত, সেসব কোম্পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় অর্থ কীভাবে সংগ্রহ করা হবে সে দায়িত্ব পালন করত। এছাড়াও ওইসব কোম্পানির বিক্রয়ের পরিমাণ অধিক বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় মূলধন কীভাবে সংগ্রহ করা হবে সে দায়িত্বও পালন করে। এবার থেকে 1950-এর দশক। 1950-এর দশকে এই সময় অর্থায়নের সনাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। তাহলে আমরা সনাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে কোন দশকে? 1950-এর দশকে। 1950-এর দশকে অর্থায়নের সনাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। এক্ষেত্রে অভ্যন্তরীণ পরিকল্পনার উপর গুরুত্ব প্রদান করা হয়। তহবিল সংগ্রহ করে কীভাবে তা লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা সর্বাধিকরণ করা যায় তা অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। তহবিল সংগ্রহ করে কীভাবে তা লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা সর্বাধিকরণ করা যায় তা অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। এই ধারাকে অর্থায়নের সনাতন ধারা বলা হয়। এই সময়ে বিনিয়োগ সিদ্ধান্তের জন্য মূলধন বাজেটিং এবং প্রকল্প মূল্যায়নে গাণিতিক বিশ্লেষণের ব্যবহার, নগদ বাজেটিং, অভ্যন্তরীণ অর্থসংস্থান ও নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই সময়ে বিনিয়োগ সিদ্ধান্তের জন্য যারা বিনিয়োগ করে, বিনিয়োগ সিদ্ধান্তের জন্য মূলধন বাজেটিং এবং প্রকল্পটা তো মূল্যায়ন করতে হবে। প্রকল্প মূল্যায়নে গাণিতিক বিশ্লেষণের ব্যবহার, নগদ বাজেটিং, অভ্যন্তরীণ অর্থসংস্থান ও নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করা হয়। এবার দেখি 1960-এর দশক। 1960-এর দশক, এই দশকে মূল্যায়ন মডেল এর উন্নয়ন হয়। এই সময়ে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু। তাহলে দেখলাম যে আগে দেখলাম সনাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে 1950-এ, এবং এখানে দেখছি 1960-এর দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। 1960-এর দশকে মূল্যায়ন মডেলের সাহায্যে ঝুঁকি ও আয় বিবেচনা করে কোম্পানির শেয়ার বা বন্ডের প্রকৃতি, অন্তর্নিহিত মূল্য নির্ণয় করা হয়। এই সময়ে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। সাথে সাথে মূল্যায়ন মডেলের সাহায্যে ঝুঁকি ও আয় বিবেচনা করে কোম্পানির শেয়ার বা বন্ডের প্রকৃতি, অন্তর্নিহিত মূল্য নির্ণয় করা হয়। শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক, তাই শেয়ার হোল্ডারদের সম্পদ বা কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করাই ছিল এই সময়ে অর্থায়নের উদ্দেশ্য। শেয়ার হোল্ডাররা তো কোম্পানির মালিক, তাই শেয়ার হোল্ডারদের সম্পদ বা কোম্পানির শেয়ারের বাজারের মূল্য বৃদ্ধি করাই ছিল এই সময়ে অর্থায়নের উদ্দেশ্য। এই উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন মডেলের সাহায্যে বিশ্লেষণমূলক কার্য শুরু হয়। মূল্যায়ন মডেলের পরবর্তীতে মূলধন কাঠামো ও লভ্যাংশ নীতির উন্নয়ন হয়। মূল্যায়ন মডেলের পরবর্তীতে মূলধন কাঠামো ও লভ্যাংশ নীতির উন্নয়ন হয়। তাহলে এবার দেখি এরপরে 1970-এর দশক। 1970-এর দশকে
দশকের অন্যতম অবদান ব্ল্যাক। 1970 দশকের অন্যতম অবদান ব্ল্যাক কর্তৃক অপশান প্রাইসিং থিওরি উদ্ভাবন, মানে অপশান প্রাইসিং থিওরি উদ্ভাবন মানে 1970 দশকে, 1970 দশকে তো 1973 সালে উদ্ভাবিত এই অপশান মূল্যায়ন মডেলটি ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে 1973 সালে উদ্ভাবিত এই অপশান মূল্যায়ন মডেলটি ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখি 1980 দশক। 1980 দশকে প্রযুক্তি উন্নয়ন ব্যাপকভাবে উৎকর্ষতা লাভ করে। প্রযুক্তি উন্নয়ন 1980 দশকে প্রযুক্তি উন্নয়ন ব্যাপকভাবে উৎকর্ষতা লাভ করে। আর্থিক বাজার ব্যাপকভাবে বিস্তৃত লাভ করে। আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্ব পূর্বের তুলনায় অনেক বেড়ে যায়। বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্রুত ওঠানামার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে সৃষ্ট দায় দেনা হতে উদ্ভূত ঝুঁকি হ্রাস করতে ফিউচার, ফরওয়ার্ড ও সোয়াপ চুক্তির ব্যবহার অনেক বৃদ্ধি পায়। এক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির ব্যবহারে অনেক বেশি বেড়ে যায়। অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে স্বল্পমেয়াদী আর্থিক ব্যবস্থাপনার বিশ্লেষণ অনেক বেড়ে যায়। এ সময়ে আর্থিক সেবা শিল্পসহ অন্যান্য শিল্পের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ শিথিল করা হয়। মানে এই সময়ে আর্থিক সেবা শিল্পসহ অন্যান্য শিল্পের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ শিথিল করা হয়। এবার থেকে 1990 দশক। 1990 দশকে 1995 সালের পহেলা জানুয়ারিতে বিশ্ব বাণিজ্য সংস্থা মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। আমদানি ও রপ্তানির উপর থেকে বিভিন্ন বাধা নিষেধ অপসারণ করা হয়। ফলে বিশ্বব্যাপী অবাধ ও প্রতিযোগিতামূলক বাণিজ্যিক পরিবেশ সৃষ্টির পথ সুগম হয়। মানে 1995 সালের পহেলা জানুয়ারিতে বিশ্ব বাণিজ্য সংস্থা মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। আমদানি ও রপ্তানির উপর থেকে বিভিন্ন বাধা নিষেধ অপসারণ করা হয়। ফলে বিশ্বব্যাপী অবাধ ও প্রতিযোগিতামূলক বাণিজ্যিক পরিবেশ সৃষ্টির পথ সুগম হয়। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। আগামী ক্লাসে থাকবে অর্থায়নের শ্রেণী বিভাগ এবং অর্থায়নের স্বরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা। সবাই ভালো থাকো।